সংবিধান সংশোধন করতে হলে আবশ্যিকভাবে নতুন করে জনগণের অনুমোদন নিতে হবে, গণভোট নিতে হবে। এই কারণেই সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে সংবিধানের চরিত্রের আমূল পরিবর্তন ঘটায় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করছিল আওয়ামী লীগ। করতে পারছিল, জনগণের মতামতের তোয়াক্কা না করেই সেদিন সংবিধানের অপরিহার্য মৌলিক শর্ত এবং নৈতিকতার বৈশিষ্ট্য ধুলায় মিশায় দিছিল এই ৭২-এর সংবিধান, যেই ৭২-এর সংবিধান বিএনপির এত প্রিয়। এবার আসে, আপনার আবার টাকা নিয়ে কি রাহাজানি করে এমপিরা এই সংসদে, সেটা দেখি। রাষ্ট্র কিভাবে কার কাছ থেকে কত টাকা আদায় করবে, কার জন্য কত টাকা খরচা করবে, সেটা নির্ধারণের জন্য যে বিল আনা হয় তাকে অর্থ বিল বলা হয়। এই অর্থ বিল সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা হবে। রাষ্ট্রের অর্থ যে কোনো ভাবে খরচা করলে, আত্মসাৎ করলে, লুণ্ঠন করলেও জনগণের পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলার এতটুকু অবকাশ সেখানে নাই। আপনার বালিশ যদি ১ লাখ টাকায় কেনা হয় আর সেটা যদি অর্থ বিলে অন্তর্ভুক্ত থাকে, এটা নিয়ে দুদক কিছু করতে পারবে। এবার বুঝেছেন তো কেন একটাও দুর্নীতির মামলা করা যায় নাই হাসিনার দলের লোকেদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে? এই জন্যই এই সংবিধান বল রাইকা হাসিনার দুর্নীতির বিচার করতেই পারবেন না। এই জন্যই চাইছিলাম এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে, যে সংবিধান বিএনপির এত প্রিয়। এই সংবিধানের একাদশ ভাগে একবারে শেষ দিকে একটা অনুচ্ছেদে বলা আছে, এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সকল প্রচলিত আইনের কার্যকারিতা অব্যাহত থাকিবে, তবে অনুরূপ আইন এই সংবিধানের অধীনে প্রণীত আইনের দ্বারা সংশোধিত বা রহিত হইতে পারিবে। এর মানে হইতেছে পাকিস্তান আমলে যে সমস্ত আইন বিধি বিধান জারি ছিল তা ছিল ব্রিটিশদের পরিত্যক্ত, তাই দুইবার স্বাধীনতার পরেও দাড়ি কমা সমেত বাংলাদেশে জারি করা হইল সেই সমস্ত আইন। সংবিধানে যেখানে মৌলিক অধিকার সমূহের বিবরণ দেওয়া হয়েছে, সেই অধিকার সমূহে আইন অনুযায়ী বা আইনের বিধান সাপেক্ষে বা জনস্বার্থে প্রচলিত আইনের বিধি নিষেধ সাপেক্ষে ইত্যাদি শব্দ ব্যবহার করে পঙ্গু করে দেওয়া হয়েছে। একটা উদাহরণ ভাষার ম্যাট্রিক্স দিয়া কেমনি আমাদের অধিকারের সংবিধানে বলা হয়েছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না। তার অর্থ দাঁড়ায় আইনের মাধ্যমে ছাড়া কোনো ব্যক্তিকে জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে বঞ্চিত করা যাবে না, অর্থাৎ আইন নির্ধারিত পদ্ধতিতে করা যাবে, তাই না? এই জন্যই পরবর্তী সময়ে যে বিচার বহির্ভূত হত্যা ক্রসফায়ার নামে যেটা কুখ্যাত, তার মতো বর্বর ব্যবস্থা সংবিধান সম্মত হইয়া গেছে। কারণ দেখানো যায় ক্রসফায়ারও আইনসম্মত। আপনি কি দেখেছেন এতগুলো ক্রসফায়ার হয়েছে, এর বিচার কেন হইল না? বুঝেছেন তো বিএনপি এসে এটার বেনিফিট নিবে। ক্রসফায়ার তো বিএনপি শুরু করেছিল 1898 সালে। ব্রিটিশ যে ফৌজদারি কার্যবিধি ছিল এর ধারা অনুযায়ী বিচারে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে এমন অভিযোগ অভিযুক্ত আসামিকে কিন্তু পুলিশ গুলি করে মেরে ফেলতে পারে। এমন একটা ঘটনা ঘটলে একটা প্রশাসনিক তদন্তে গুলি ছড়ার ঘটনাটাকে আত্মরক্ষামূলক বলে মনে করলেই হত্যাকাণ্ডটা আইনসম্মত হয়ে যায়। এইভাবে সমস্ত ক্রসফায়ার আইনসম্মত হয়ে গেছে। এই জন্য পুলিশ বা র্যাবের গুলিতে নিহত প্রত্যেককে সন্ত্রাসী খুনের মামলার আসামি হইতে হয়, বুঝছেন? এটা শাস্তি তো মৃত্যুদণ্ড। সেই জন্য এরা যদি মাইরা ফেলে তাইলে এইটা আইনসম্মত। এইবার আসেন বিএনপি নিজে কিভাবে নিজের সেটা দেখি। বিএনপি তো বলে যে আমাদের জাতিসত্তা বাংলাদেশি, তাই না? বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তো তফাৎ হচ্ছে, আওয়ামী লীগ মনে করে আমাদের জাতিসত্তা বাঙালি আর বিএনপি মনে করে আমরা বাংলাদেশি। তো এই সংবিধানে কি লেখা আছে? লেখা আছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন। তো এই বাক্য দিয়া সংবিধানে বাঙালি ছাড়া অন্যান্য জাতির অস্তিত্বকে অস্বীকার করা হইল। এতগুলো জাতিসত্তা আছে, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, কেউ তাহলে বাংলাদেশের নাগরিক না। রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি অংশে বলা আছে যে ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এইটা বিএনপি রাখতে চায়, বুঝছাও? ওই পরেই নি আসলে সংবিধান। এর মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু জাতি সরকার প্রশ্নটাই অনুপস্থিত। শুধু অনুপস্থিত না, বরং বাঙালি অহমিকা এবং উগ্রতাকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং তাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে এবং নাগরিক অধিকারটুকু হরণ করে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যারা ভাষায় বাঙালি না, এমনকি সংস্কৃতিগতভাবে বাঙালি না। সংবিধান অনুযায়ী তারা বাংলাদেশের নাগরিকই থাকে না। তাহলে বিএনপির বাংলাদেশে জাতীয়তাবাদ কই? এবার আসেন আর একটা বিষয়, ভারতকে হাসিনা যা দিছে সেটি কি আর কেন আমরা সেটা জানতে পারি না? হাসিনা গর্বভরে বলেছিল না যে ভারতকে যা দিছি তা তারা সারা জীবন মনে রাখবে। তো ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি হয়েছে জানেন? এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও তা জানায় নাই। কেন জানায় নাই? কারণ রাষ্ট্রীয় কোনো চুক্তি হোক তা জাতীয় আন্তর্জাতিক তা সম্পাদনের পূর্বে বা পরে জনগণের কোনো মতামত গ্রহণের জন্য
কোনোভাবেই জনগণের কাছে বা তার প্রতিনিধির কাছে উপস্থাপনের কোনো ব্যবস্থা রাখেনি। মানে এটা সংসদে আলাপ না করেও চুক্তি করতে পারে। তার মানে এই ৭২-এর সংবিধান অনুযায়ী অন্য যে কোনো রাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি, ট্রানজিট হোক, করিডোর হোক, যা কিছু হোক, বন্দর দিয়ে দেওয়া হোক, চুক্তির আগে বা পরে দেশবাসীর সঙ্গে আলোচনার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা। সমস্ত আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয় জনগণকে অন্ধকারে রেখে। এমনকি সংসদেও সেই চুক্তি নিয়ে আলোচনার কোনো বাধ্যবাধকতা সরকারের নেই। আবার দেখেন, যে নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়, সেই নির্বাচকরা যদি সেই এলাকার লোকেরা মনে করে যে তাকে আর তার প্রতিনিধি রাখবে না, তাহলে ওই জনগণের হাত পা বাঁধা, কিছুই করার নাই। মানে টার্ম শেষ হওয়ার আগে পর্যন্ত কিছু করতে পারে না। অর্থাৎ প্রতিনিধি প্রত্যাহার করার কোনো সুযোগ সংবিধানে নাই। সারা দুনিয়ায় সভ্য দেশে এই সুযোগ আছে। এলাকার লোকেরা তার এমপিকে রিকল করতে পারে, মানে প্রত্যাহার করে নিতে পারে, এমনকি তার টার্ম শেষ হওয়ার আগেই। আর বাংলাদেশে একবার নির্বাচিত হলে কেল্লা পাবে।